22 পর্যন্ত করিয়েছিলাম। তো আজকে আমি 23 থেকে শুরু করব। 23 নম্বর অঙ্কটা পারতে তারপর আমি অঙ্কটা দেখাচ্ছি। কারণটা হচ্ছে যে এখানে 23 নম্বর অঙ্কটা বলতেছে যে পারমুটেশন শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে। এখন অনেক সময় আমরা দেখছি যে পারমুটেশন বাদে অন্যগুলো দেখছি এমন ভাবে দেয়া আছে যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কিভাবে বিন্যাস করা যায়, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কিভাবে বিন্যাস করা যায়। এখন এই প্রশ্নটা দেখতেছি যে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ স্বরবর্ণ যেখানে যেখানে ছিল সেখানে সেখানে থাকবে, ওখানে অবস্থানে কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে দেখো ইটা সেকেন্ড পজিশনে ছিল, কি একটা স্বরবর্ণ সেকেন্ড পজিশনে ছিল, সে এখানে থাকবে। ইউটা এটা ছিল ফোর্থ পজিশনে না ফিফথ পজিশনে, 1 2 3 4 5 পঞ্চম পজিশনে, সেটা কিন্তু এখানে থাকলো। এখন আমরা এখানে দেখতেছি যে স্বরবর্ণগুলোর প্রশ্নটা কি বলতেছে, শব্দগুলোর বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করবে না, অর্থাৎ যে যেখানে আছে সেখানে তারা থাকবে, তাদের অবস্থান পরিবর্তন হবে না, মানে স্বরবর্ণের গুলোর। তো অবস্থান যদি পরিবর্তন না হয় তাহলে ওদের নিয়ে তো আমরা কাজ করব না, কারণ ওরা তো ওখানে থাকবে। আমি যেভাবেই এটাকে গঠন করি না কেন, ওরা ওভাবে থাকবে, ওটা চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ হবে কোনগুলো, যেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ ওইগুলো চেঞ্জ হবে, অন্যগুলো কিন্তু চেঞ্জ হবে না। তো আমরা এখানে অঙ্ক করার ক্ষেত্রে তাহলে স্বরবর্ণ নিয়ে আমার কোনো কাজ নেই। কারণটা দেখো, যদি যেখানে স্বরবর্ণ মানে এখানে সেকেন্ড পজিশনে ছিল একটা, তারপরে ফিফথ পজিশনে ছিল এরকম একটা, সরি ইউ, তারপরে ছিল এইটা, মোটামুটি এইগুলো যেরকম যেভাবে আছে সেভাবে থাকবে। মানে এখানে 1 2 3 4 5টা, এখানে যে 5টা স্বরবর্ণ আছে, এই 5টা স্বরবর্ণ 5টা যেভাবে আছে, যেমন এখানে সেকেন্ড পজিশনে, এটা ফিফথ পজিশনে, তারপর আছে কত, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, সপ্তম পজিশনে এটা আছে, আর এটা আছে নবম পজিশনে, ও আছে দশম পজিশনে। যে পজিশনে আছে তারা সেই পজিশনে থাকবে, তাদেরকে চেঞ্জ করা যাবে না। শুধু বাকিগুলো, অর্থাৎ বাকি যে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো আছে ওইগুলো আমাদের চেঞ্জ করতে হবে, শুধু ওইগুলো চেঞ্জ করতে হবে। তো এখন আমরা একটু ভাষাটা লিখি, যদিও ভাষা তোমাদেরকে এতদিনে শিখে গেছো কিভাবে লিখতে হয়। তাহলে আমাদের সমাধান করার ক্ষেত্রে শুধু লিখবো আমরা কি, যে পারমুটেশন শব্দটিতে বর্ণ আছে কয়টি, 11টি। পারমুটেশন শব্দটিতে বর্ণ আছে 11টি। 11টি, এর মাঝে বা এর মধ্যে স্বরবর্ণ আছে 5টি। 5টি ও ব্যঞ্জন বর্ণ আছে 6টি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো খেয়াল করে, যেহেতু এখানে আমাদের বলতেছে যে যেহেতু এই যে স্বরবর্ণগুলো আছে এগুলোকে কিন্তু আমাদের অবস্থানের পরিবর্তন হবে না। আগেকার যেসব অঙ্কগুলো করছিলাম সেগুলো কিন্তু ছিল যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কতভাবে বিন্যাস করা যায়, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কতগুলো বিন্যাস করা যায়। তখন কিন্তু তারা চেঞ্জ হতে পারতো, অর্থাৎ তাদের অবস্থান পরিবর্তন করতে পারতো। কিন্তু এখানে যেটা দেখাচ্ছে তাদের অবস্থান কিন্তু পরিবর্তন করবে না। তো অবস্থান পরিবর্তন না করলে তাহলে অবস্থান কার পরিবর্তন হবে, যেগুলো ব্যঞ্জন বর্ণ আছে তার অবস্থানের পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমরা স্বরবর্ণ নিয়ে কাজ করবো না, শুধু কাজ করবো কি ব্যঞ্জন বর্ণ নিয়ে। তাহলে এখানে আমরা কি করব, যে সুতরাং স্বরবর্ণকে অবস্থান পরিবর্তন না করে বিন্যাস করা যায়। সুতরাং স্বরবর্ণ গুলোকে অবস্থান পরিবর্তন না করে বিন্যাস ইকুয়াল টু, দেখো কত হবে, আমাদের যেহেতু স্বরবর্ণ অবস্থান পরিবর্তন করতেছি না, তার মানে যেখানে আছে সেখানে থাকবে, তাহলে এটা নিয়ে তো কাজ করব না, কাজ করব ব্যঞ্জন বর্ণ, কারণ ব্যঞ্জন বর্ণই বিভিন্ন জায়গায় বসবে। তাই কয়টা ব্যঞ্জন বর্ণ আছে, 6টা ব্যঞ্জন বর্ণ আছে, 6টা ব্যঞ্জন বর্ণ আছে। এর ভিতরে দেখো সম্ভবত টি আছে 2টা, হ্যাঁ টি আছে 2টা, তাহলে এটা ভাগ হবে। এটা আমাদের বিন্যাস, স্বরবর্ণ অবস্থান পরিবর্তন না করে বিন্যাস হবে এটা। এখন কথা হলো,
এখানে প্রশ্ন আবার বলতেছে যে বর্ণগুলোকে কত রকমে মানে অবস্থান পরিবর্তন না করে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে। পুনরায় সাজানো যেতে পারে মানে পারমুটেশন তো একটা বর্ণ আছেই, এটা তো একটা সাজানো উপায়, এটা একটা সাজানো উপায়। এখন যদি বলে যে পুনরায়, পুনরায় মানে ওইটা বাদ দিয়ে নতুন করে যদি আবার সাজাতে বলে, তাহলে যেহেতু এটা একটা নিজেই একটা বিন্যাস, এটা হচ্ছে বিয়োগ হবে, মানে একটা বিয়োগ হবে, আমরা যেটা পাইলাম তা থেকে একটা বিয়োগ হবে। যার কারণে আমি এখন যদি লিখবো যে পুনরায় সাজানো যেতে পারে, বা আবার একটা কথা লিখতে পারি, যেহেতু পারমুটেশন নিজে একটি বিন্যাস, যেহেতু পারমুটেশন নিজেই একটি বিন্যাস, বিন্যাস সুতরাং পুনরায় সাজানো যেতে পারে, সাজানো যাবে, আমরা লিখলাম পুনরায় সাজানো যাবে 6 ফ্যাক্টরিয়াল/2 ফ্যাক্টরিয়াল-1। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, আমরা কত আসে দেখি, 6 ফ্যাক্টরিয়াল/2 - 1 মানে 359 উপায়, 359 উপায় আমরা এটাকে সাজাতে পারবো, যদি সর্বর্ণগুলোকে যার যেখানে যার অবস্থান আছে সেখানেই রেখে এটা আমরা সাজাতে পারবো। এটাই আমাদের হচ্ছে সাজানোর উপায়টা ছিল, বা এখানকার বিন্যাস ছিল। তারপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা বুঝতে পারছো কি তোমরা সবাই? হুম। তারপরে দেখো 87 নম্বরটা, আমি 87 আবার যেগুলো বাকিগুলো যেগুলো থাকলো, আমি আমার বিশ্বাস যতটুকু আছে আমি যেগুলো করিয়েছি এবং যেগুলো করাচ্ছি, এর বাকি যেগুলো থাকবে, বাদ বাকি যেগুলো থাকবে, আমার বিশ্বাস আছে তোমরা যদি এটা ভালোভাবে দেখো, ভালোভাবে লেকচার গুলো শোনো, তাহলে বাকিগুলো পারবে করতে। তো এখন যেটা করাবো সেটা হচ্ছে 87 নম্বরটা। এখন 87 নম্বরটা আমি এর আগেও যখন আমি বেসিক শিখাইছিলাম তখন অঙ্কটা করিয়েছি। তারপরও যেহেতু অঙ্কটা বইয়ের ভিতরেও আছে, আমি সেজন্য অঙ্কটা করাচ্ছি। সেটা হচ্ছে যে 87 নম্বরটা বলতেছে যে টেলিফোন ডায়ালে 0 হতে 9 পর্যন্ত লেখা থাকে। আমরা এটা জানি, যদি কক্সবাজার শহরের টেলিফোনগুলি 5 অঙ্ক বিশিষ্ট হয়, তবে ওই শহরে কত টেলিফোন সংযোগ দেয়া যাবে? এই অঙ্কটা তোমাদেরকে আমি বলছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমরা কিন্তু এর আগে অঙ্ক দেখিয়েছি, যে অঙ্ক মানে এরকম অঙ্ক দিয়ে 0, 1, 2, 3 অঙ্ক দিয়ে কিছু সংখ্যা গঠন করতে বলতো। সেই সংখ্যায় বলা হতো যে যে কোনো অঙ্ক প্রত্যেক সংখ্যায় কেবলমাত্র একবার ব্যবহার করতে হবে। আমার আগেকার যে অঙ্কগুলো ছিল, তোমাদেরকে আমি গত ক্লাসে আমি যে অঙ্কগুলো দেখিয়েছি, সেখানে লেখা ছিল যে যে কোনো অঙ্ক প্রত্যেক সংখ্যায় কেবলমাত্র একবার ব্যবহার করব, এর বেশি ব্যবহার করা যাবে না। বাট তোমরা জানো যে টেলিফোন, এখানে কিন্তু টেলিফোন যে সংযোগগুলো দেওয়া হয়, একটা অঙ্ক বারবার ব্যবহার হতে পারে, এটা কোনো সমস্যা না, একটা অঙ্ক বারবার ব্যবহার হতে পারে। তাহলে এখন দেখো, খেয়াল করো, যদি 5 অঙ্ক বিশিষ্ট যদি আমরা টেলিফোন সংযোগ হয়, মানে নাম্বার গুলো হয়, তাহলে আমরা একটা 5টা ঘর আঁকাই নিই। তোমার এর আগে আমি এই বিষয়টা দেখিয়েছি, 5টা ঘর আঁকাই নিলাম, যেহেতু প্রত্যেকটা সংযোগ 5 অঙ্ক বিশিষ্ট, যেহেতু প্রত্যেকটা সংযোগ আছে 5 অঙ্ক বিশিষ্ট, সেজন্য 5টা ঘর আমি আঁকাই নিলাম। এখন কথা হলো যে তোমাদের একটা খেয়াল রাখতে হবে সবসময়, যে যদিও আমাদের মোবাইল নম্বর 01 দিয়ে শুরু হয়, যদিও আমাদের মোবাইল নম্বর 01 দিয়ে শুরু হয়, কিন্তু টেলিফোন সংযোগ যেটা, সে টেলিফোন সংযোগের যে নাম্বার গুলো সেটা সবসময় জন্য 0 দিয়ে শুরু হয় না। প্রথম যে অক্ষরটা 0 দিয়ে শুরু হয় না, ওইটা একটা 3, 4, 5 বা 1, 2 এরকম দিয়ে শুরু হয়। তোমরা এটা জানো যে টেলিফোন যে আমরা যে সংযোগগুলো দিই, সেই সংযোগগুলো যেটা আমরা দেখি যে ওখানে 0 দিয়ে শুরু হয় না, 0 দিয়ে শুরু হয় না, কিন্তু আমাদের মোবাইল নাম্বারগুলো 0 দিয়ে শুরু হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমাদের অঙ্ক আছে কয়টা, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে, মোট 10টা অঙ্ক আছে। এখন আমাদের সংযোগ দিতে হবে কি 5 অঙ্ক বিশিষ্ট, সেজন্য 5টা ঘর আমি আঁকাই নিলাম। এখন কথা হলো যে এই যে ঘরটা, প্রথমে ঘরটা কতটা অঙ্ক আসতে পারে, এই ঘরটা কতটা অঙ্ক দ্বারা পূর্ণ হতে পারে। এখন যেহেতু 0 দ্বারা পূর্ণ হতে পারবে না, কারণটা কি, যদি প্রথমে 0 বসিয়ে দাও, তখন কিন্তু সেই অঙ্ক, সেই সংখ্যাটা 5 অঙ্ক আর থাকবে না, তখন হয়ে যাবে 4 অঙ্ক বিশিষ্ট। যার কারণে
এই প্রথম যে ঘরটা সে শূন্য বসতে পারবে না। কিন্তু আমাদের যে এই যে অঙ্কগুলো ছিল, অর্থাৎ এখানকার অঙ্কগুলো আমি যদি এখানে লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো এই যে এতগুলো যে অঙ্কটা আমরা আছে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 10টা অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্কই এখানে বসতে পারবে, শুধু শূন্যটা বসতে পারবে না। শূন্যটা বসতে পারবে না। কারণটা কি? যদি এই ঘরটা শূন্য বসে যায় তাহলে সেই সংখ্যাটা 5 অঙ্ক থাকবে না, সেটা হয়ে যাবে কি 4 অঙ্ক বিশিষ্ট। কিন্তু আমাদের বলতেছে যে কক্সবাজার শহরে টেলিফোনগুলো হবে কি 5 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমরা এখন দেখতে পারছি যেখানে এই ঘরটা পূরণ করার জন্য আমাদের 9 জন আসতে পারে, বা 9টা অঙ্ক এখানে বসতে পারে। তাহলে এই ঘরটা পূরণ করার উপায়টা কয়টা? 1 দিয়ে পূরণ করতে পারবো, 2 দিয়ে পূরণ করতে পারবো, এরকম করে 9টা, মোট এখানে যে 9টা অঙ্ক আছে মানে শূন্য বাদে, সেই 9টা অঙ্ক দ্বারাই কিন্তু এই ঘরটা পূরণ করতে পারবো। তাহলে এই ঘরটা পূরণ করার উপায় হচ্ছে কি 9। 9 এরপর গুণ। কারণ গুণ কেন দিলাম? কারণটা তো আমি একটা অঙ্ক দিয়েই তো আর 5 অঙ্ক বিশিষ্ট হচ্ছে না। এর সঙ্গে আবার আমাকে এই ঘরটা পূরণ করা লাগবে। তো এই ঘরটা পূরণ করার ক্ষেত্রে দেখো এখানে যে আমাদের 10টা অঙ্ক আছে, 10টা অঙ্কই কিন্তু এখন আসতে পারে। কারণ এখন যদি শূন্য এখানে আসে আমাদের সমস্যা নাই। কারণ আমি যদি প্রথম যদি 1 লিখি, তারপর যদি শূন্য লিখি, তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে একটা টেলিফোন সংযোগ দেওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে এখন যদি শূন্য আসে সেক্ষেত্রে সমস্যা নাই। তার মানে এই ঘরটা পূরণ করার জন্য আমাদের এখানকার 10টা যে অঙ্ক আছে 10টা অঙ্কই কিন্তু বসতে পারে। তাহলে বসতে যদি পারে সেক্ষেত্রে এই ঘরটা পূরণ করার উপায় আছে 10টা। সেজন্য এখানকার 10 লিখলাম। তার মানে এই ঘরটা পূরণ করার উপায় আছে 10। এরপর গুণ। এই ঘরটা পূরণ করার উপায় তেমনই ভাবে 10, এটাও 10, এটাও 10। তাহলে আমাদের যদি ক্যালকুলেশন করি একবারে, সেটাকে সংক্ষেপে একবারে কেউ করে এরকম ভাবে 9 গুণ 10 টু দি পাওয়ার 4। আসলে এটা অ্যান্সার। বাট আমি তোমাদেরকে সংক্ষিপ্ত করে না করে একটা বিস্তারিতভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাইলাম যে কেন এভাবে হলো। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং সংযোগ দেয়া যেতে পারে এতটি। তার মানে ওই শহরে টেলিফোন সংযোগ দিতে পারবো এতটি। তো তোমরা একটা মজা তুমি জানো কি জানি না, যে যখন হচ্ছে তোমরা রিসার্চ করো এই কার্ড দিয়ে ফ্ল্যাগ সিলেক্ট করো, কার্ড দিয়ে দেখবে ওখানে কখনো 1 ডিজিট এলোমেলো করলেও অনেকে মনে করে যে আসলে এখানে যে ডিজিটটা আছে সেই ডিজিটটা আমি চেঞ্জ করে টাকাটা লোড করে নিই। আসলে সম্ভব হয় না। কারণটা ওখানে কিন্তু একটা বিন্যাসের কাজ করা হয়। একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারের পার্থক্য খুবই বেশি হয়ে থাকে, যেখানে আছে তোমরা ইচ্ছা করলে একটা ডিজিট চেঞ্জ করে টাকা লোড দিতে পারবা না। ওখানে একটা বিন্যাসের ব্যাপার-স্যাপার আছে। ঠিক আছে? তো এখন কথা হলো যে তাহলে এখানে আমি যেটা দেখলাম, তাহলে আমাদের 9 গুণ 10 টু দি পাওয়ার 4 এতটি সংযোগ এই কক্সবাজার শহরে দিতে পারবো। আমরা এতগুলো 5 অঙ্ক বিশিষ্ট যদি হয়ে থাকে। তাহলে আমরা এখন কি লিখব? সুতরাং সংযোগ দেয়া যাবে এতটি। সংযোগ দেওয়া যাবে 9 গুণ 10 টু দি পাওয়ার 40 এতটি সংযোগ দেওয়া যাবে। এটাই আমাদের এখানকার অ্যান্সার ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের যে বিষয়টা আসতেছে, যে পরেরটা অঙ্ক দেখাবো 27 এর 2 নম্বরটা। 27 এর 2 নম্বরটা বলতেছে যে 1, 2, 3, 4, 5 অঙ্কগুলির প্রত্যেকটিকে যেকোনো সংখ্যক বার নিয়ে স্যার আনসারটা লিখতে পারিনি ভালো মতন করে। লিখতে পারবেন। সরি, হ্যাঁ ঠিক আছে। এটা হবে 9 গুণ 10 টু দি পাওয়ার 40 এতটি সংযোগ দেওয়া যাবে। তোমরা রেসপন্স করছো না, তো আমি হয়তো মনে করতেছি যে তোমরা সব জানো বা এটা শিখে রাখছো, এজন্য আমার মতো যেহেতু আমার ক্লাস নেওয়া দরকার সেজন্য ক্লাস নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। এটা দিলে কি হবে? আর কিছু লিখতে হবে না? এখানে তোমার এমন কিছু লেখা লাগে না আসলে। তুমি একটু লিখতে পারো জাস্ট যে এই যে কথাগুলো, এখানে যে কথাগুলো লেখা আছে এই কথাগুলো লিখতে পারো, যে টেলিফোন ডায়ালে 0 থেকে এত পর্যন্ত লেখা থাকে সেটা কোনগুলো, সেগুলো এগুলো লেখার পরে তুমি এখন লিখতে পারবা। যে আরেকটা কথা বলতে, আমি যে কথাটা বললাম তোমাকে, যে যেহেতু এই ঘরটা শূন্য দ্বারা শূন্য দিয়ে যদি পূর্ণ করি তাহলে সেই লাইনগুলো বা সংখ্যাগুলো হয় 4 অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট হয় না। এই কথাগুলো একটু বলতে পারবা, তাছাড়া আর কিছু বলা লাগবে না। জাস্ট আমি যে কথাটা বললাম, মানে আমি মুখে বলছি বাট লিখি নাই, যে শূন্য বসালে এখানে তাহলে সেটা 5 অঙ্ক না হয়ে 4 অঙ্ক বিশিষ্ট হবে। কিন্তু আমাদের টেলিফোন সংযোগগুলো হবে 5 অঙ্ক বিশিষ্ট।
এই কথাগুলো একটু ব্যাখ্যা দিয়ে দিতে পারো। ঠিক আছে, দিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন যেটা অঙ্কটা আসবে সেটা হচ্ছে যে 27-এর 2 নম্বরটা, যে 1 2 3 4 5 এই অঙ্কগুলির প্রত্যেকটিকে যে কোনো সংখ্যক বার নিয়ে। দেখো আগেরটার সাথে পার্থক্যটা কি? এই অঙ্কটা যে আমি যে 27-এ 1 করলাম আর এই অঙ্কটা সেম, বাট এর আগে যতগুলো অঙ্ক আমি করছি এরকম অঙ্ক বলে যে এরা হচ্ছে যে প্রত্যেক সংখ্যায় কেবলমাত্র একবারই ব্যবহার করতে পারবো, বারবার ব্যবহার করা যাবে না। বাট এখানে বলছে যে দেখো যে 1 2 3 4 5 অঙ্কগুলির প্রত্যেকটিকে যে কোনো সংখ্যক বার ব্যবহার করতে পারবা, যে কোনো সংখ্যক বার নিয়ে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে। এবং এরপর বলতেছে দ্বিতীয় অংশে এদের কতগুলিতে 2টি বা 3টি একই অঙ্ক থাকবে, 2টি বা 3টি একই অঙ্ক থাকবে, এটা বলতেছে। তার মানে তোমাকে যেহেতু এই যে অঙ্ক আছে কয়টা, 5টা, এই 5টা অঙ্ক বারবার রিপিট হতে পারে। তো বারবার রিপিট একটা অঙ্ক কয়বার হবে বলতে পারবা একজন? মানে সর্বোচ্চ কয়বার রিপিট হতে পারে? কে বলতে পারবে না? যে এই যে এখানে 3 অঙ্ক বিশিষ্ট যে আমি সংখ্যা তৈরি করব, সেই সংখ্যায় একটা অঙ্ক কয়বার, সর্বোচ্চ কয়বার রিপিট হতে পারে? কি বলো, তোমরা তো কেউ অ্যান্সার করতেছো না। হুম, নাম ধরে বলি নাকি? অবনী, অবনী তুমি কি আছো? অবনীকে নতুন দেখতেছি আমার এই ক্লাসে। হ্যালো, বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাদের 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, 3 অঙ্ক বিশিষ্ট, তা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হলে আমি প্রথমে আমি সবসময় একটা করে ফিগার আঁকাই দিই। এই যে ফিগার আঁকালাম। তো এখন 3 অঙ্ক বিশিষ্ট যেহেতু অঙ্ক, তাহলে এখানে আমাদের যে অঙ্কগুলো আছে সর্বোচ্চ প্রত্যেকটা অঙ্ক 3 বার রিপিট হতে পারে, তার বেশি কিন্তু রিপিট হবে না। কারণটা দেখো, যেহেতু আমাদের এই ঘর আছে 3টা, 3 জায়গায় ব্যবহার হবে, আর 3 জায়গায় একটা অঙ্ক যদি 3 বার ব্যবহার হয়, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো এখান থেকে যে এখানে একটা অঙ্ক সর্বোচ্চ 3 বার রিপিট হতে পারে। আমি একটা এক্সাম্পল দিলে সেটা বুঝতে পারবে। যেহেতু আমাদের অঙ্ক তৈরি করতে হবে, সংখ্যা তৈরি করতে হবে 3 অঙ্ক বিশিষ্ট, সংখ্যা তৈরি করতে হবে কি 3 অঙ্ক বিশিষ্ট, এই জন্য 3টা ঘর আমি আঁকাই দিলাম। এর কথা হচ্ছে যদি আমি 2টা 3 বারই নিতে পারি, এটা একটা সংখ্যা হয়, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে গেল। এখন কথা হলো যে তাহলে দেখতেছি এখানে একটা অঙ্ক সর্বোচ্চ 3 বার রিপিট হতে পারে, এর বেশি কিন্তু আর রিপিট হবে না, বা 3 বার সর্বোচ্চ ব্যবহার করতে পারবো, কারণ যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট। যেহেতু 4 অঙ্ক বিশিষ্ট হতো, সেক্ষেত্রে আমি অঙ্কটা সর্বোচ্চ 4 বার ব্যবহার করতে পারতাম। যদি 5 অঙ্ক বিশিষ্ট হতো, তাহলে একটা অঙ্ক সর্বোচ্চ 5 বার আমি ব্যবহার করতে পারতাম। তো যেহেতু এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, সেক্ষেত্রে একটা অঙ্ক সর্বোচ্চ 3 বার রিপিট হবে, সর্বোচ্চ 3 বার রিপিট হবে। তো প্রশ্ন বলছিল নিচের দিকে যে আসলে এদের কতগুলিতে 2টি বা 3টি একই অঙ্ক থাকবে, 2টি বা 3টি একই অঙ্ক থাকবে, কতগুলিতে? মানে এখানে যেমন আমি যদি ব্যবহার করি এরকম কথাটা, এর অর্থ হচ্ছে যে আমি যদি এভাবে লিখি যে 2টা জায়গায় দিলাম 2 আর একটা জায়গায় আছে দিলাম 3, এখানে দেখো এই যে 2 2 2 3 জায়গায় ব্যবহার করছি, আবার এখানে দেখো ব্যবহার করছি 2 2 3, এখানে 2 জায়গায় ব্যবহার করছি। এখন আমাদের প্রশ্ন করতেছে যে নিচের দিকে যে আসলে কোন কতগুলিতে 2টি বা 3টি একই অঙ্ক থাকবে। মানে এখানে যেমন 3টা অঙ্ক একই অঙ্ক আছে, এখানে যেমন 2টা অঙ্ক একই অঙ্ক আছে, এরকম কতটিতে থাকবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা আসি, প্রথম অংশটুকু তোমাকে কি বলতেছে? প্রথম অংশটুকু বলতেছে যে 1 2 3 4 5 অঙ্কগুলির প্রত্যেকটিকে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সলিউশন করার ক্ষেত্রে আমরা 3টা ঘর আঁকায় নিলাম, ভাষাটুকু তোমরা লিখবে। কথা হচ্ছে যে এই ঘরটা
একই রকম ভাবে এই ঘরটা পূরণ হবে এরকম ভাবে 1 2 3 4 5টা উপায়ে। তাহলে প্রথম ঘরটি পূরণ হবে কত উপায়ে? 5 উপায়ে। গুণ, দেখো এখানে কিন্তু শূন্য টূন্য নাই, যে সমস্যা হবে এই 5টা অঙ্ক কিন্তু এই ঘরটায় বসতে পারে। 5ও আসতে পারে, 4ও আসতে পারে, 3ও আসতে পারে, 2ও আসতে পারে, 1ও আসতে পারে। আবার এই যে ঘরটা দেখলাম এই ঘরটাও কিন্তু এই 5 জন বসতে পারে। তার মানে এই ঘরটা পূরণ করার উপায়ও 5, আবার এই ঘরটা পূরণ করার উপায়ও 5। তাহলে আমরা এখন লিখতে পারবো যে সুতরাং 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে। 3 অঙ্ক, তাহলে এই ক্যালকুলেশন করলে 5 টু দি পাওয়ার 3 হয়, অর্থাৎ 100 কত হবে এটা? 5 টু দি পাওয়ার 125। 125 হবে। তাহলে 125 হবে তোমার এখানকার অ্যান্সার, এখানকার অ্যান্সার প্রথমটার। এখন বলতেছে তার মানে আমি এখন লিখবো 3 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে, সংখ্যা গঠন করা যাবে ইকুয়াল টু 125টি। এটা আমাদের একটা অ্যান্সার, প্রথম অংশটুকু অ্যান্সার। দ্বিতীয় অংশ বলতেছে যে কতগুলি সংখ্যা, সরি এদের কতগুলিতে 2টি বা 3টি একই অঙ্ক থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, দেখো যে কতগুলি থাকবে। যেমন এখানে আমি 3টাতে 2 নিয়েছি, এই সংখ্যাটা নিয়েছি আমি 2টাতে 2, 1টাতে 3। তাহলে এরকম প্রচুর সংখ্যা তৈরি হবে, যেটা আমাকে বলতেছে তাহলে কতগুলোতে পাওয়া যাবে। এখন অঙ্কটা করার ক্ষেত্রে আমরা একটা কাজ করব, যে প্রথম দেখে নিলাম যে এখানে মোট আমাদের 125টি সংখ্যা তৈরি করা গেল। যদি আমরা এমন ভাবে নিতাম 3টায় রিপিট নিতাম, মানে 3 একই রকম নিতাম, 2টা একরকম নিতাম, একটা ভিন্ন রকম নিতাম, এবং 3টায় ভিন্ন ভিন্ন নিতাম, সবগুলো মিলেই কিন্তু 125টি হয়। তোমরা এটা বুঝতে পারছো কিনা জানি না। আবার বলি, যেখানে 3টায় একই রকম নিয়ে, 2টা একরকম, একটা ভিন্ন নিয়ে, এরপরে 3টায় ভিন্ন ভিন্ন নিয়ে আমরা মোট সংখ্যা গঠন করতে পারি 125টি। এখন কথা হচ্ছে, প্রশ্ন বলতেছে মানে 3টা কয়টা থাকবে আর 2টা কয়টা থাকবে, মোট সংখ্যাটা বের করতে বলছে আমাদের, এরকম যোগফল বের করতে বলছে। আমরা এখন যদি একটা চিন্তা করি যে আসলে এটা না বের করে যদি বের করি যে ভিন্ন ভিন্ন কয়টা থাকবে, কয়টা অঙ্কতে ভিন্ন, সরি কয়টা সংখ্যাতে ভিন্ন ভিন্ন অঙ্ক থাকবে, সেটা যদি বের করি, সেটা বের করে যে এটা থেকে বিয়োগ করে দিই, তাহলে তো আমরা পেয়ে যাবো যে আসলে কয়টাতে 2টা থাকবে, কয়টাতে 3টা থাকবে, তাই পাবো না? আমরা মোট সংখ্যা পেলাম 125টি। এখন এখান থেকে যদি আমরা দ্বিতীয় অংশের সমাধানটা করতে চাই, সেক্ষেত্রে আমরা একটু কাজ করে নেব, সেটা যে কতটা অঙ্কতে বা কতটা সংখ্যাতে ভিন্ন ভিন্ন অঙ্ক থাকবে সেটা আমরা বের করে নেব। সেটা বের করে নিয়ে যদি এটা থেকে বিয়োগ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার পাবো কি কতগুলোতে 2টি বা 3টা অঙ্ক থাকবে। সেটা তোমরা যারা বুঝতে না পারলে আমাকে বলতে পারো এই কথাটা, না বুঝতে পারলে তো ভালোই। এখন কথা হচ্ছে যে এটা আমরা এখন যখন সাজাবো, তাহলে আমরা কি লিখবো, যে ভিন্ন ভিন্ন অঙ্ক দিয়ে করবো আমরা কাজ। আমরা অঙ্কটা করবো কি ভিন্ন ভিন্ন অঙ্ক দিয়ে কাজগুলো আমরা এখন করব। তো এখন দেখো, কোন অঙ্কে যদি পুনরাবৃত্তি না করি, কোন অঙ্কে যদি পুনরাবৃত্তি না করি অর্থাৎ ভিন্ন ভিন্ন হয়, আমরা এখন লিখবো দ্বিতীয় অংশ, কিন্তু এটা দ্বিতীয় অংশ সমাধান করতেছি। আমরা এখন লিখতেছি যে কোন অঙ্কের পুনরাবৃত্তি না করে, অথবা 3টি ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে 5টি ভিন্ন ভিন্ন অঙ্ক থেকে, ভিন্ন ভিন্ন অঙ্ক থেকে 3টি ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি করা যায়, সংখ্যা গঠন করা যায় ইকুয়াল টু 5p3। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোঝা নাকি? এটা তো বোঝার কথা। দেখো এটা আছে সবগুলো ভিন্ন ভিন্ন ছিল, এবং 3টা যে অঙ্ক নিয়েছি সেই অঙ্ক 3টা ভিন্ন ভিন্ন নিয়েছি, সেক্ষেত্রে গঠন করা যায় 5p3। এখন এই 5p3 কে যদি তুমি ক্যালকুলেশন করো, আমাদের আসে হচ্ছে 60। 60। হ্যাঁ, 60 আসলো। তাহলে এখন দেখো এইটা হচ্ছে ভিন্ন ভিন্ন,
একটু মনোযোগ দাও। ভিন্ন ভিন্ন বলতে বোঝাচ্ছে যে একটা সংখ্যা আমি মনে করে যে নিলাম এরকম করে, এটা নিলাম 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা একটা সংখ্যা। কিন্তু এরকম সংখ্যা তৈরি করা যেত কতটা? মোট 125টা। মানে এটা দিয়ে এটা এরকম মিলায় মিলায় 3টা নিতাম একই রকম, 2টা নিতাম একরকম, একটা আলাদা, আর 3টাই ভিন্ন। তো এরকম সবগুলো মিলাই আমি তৈরি করতে পারতাম 125টি। এর ভিতর দেখতেছি যে আমি যদি ভিন্ন ভিন্ন সংখ্যা নিই, 1 to 3, 3 to 1 এরকম সংখ্যা নিই, সেক্ষেত্রে তৈরি করতে পারি 60টা। 60টা তৈরি করতে পারি। এখন টোটাল থেকে যদি 60টা বিয়োগ করি, তাহলে আমাদের এই যে এই দুইটা পাবো, তাহলে এই দুইটা পাবো। তার মানে এখন লিখবো, সুতরাং 2টি বা 3টে অঙ্ক থাকবে এমন সংখ্যা, 2টি বা 3টি একই অঙ্ক থাকবে, একই অঙ্ক থাকবে এমন সংখ্যা ইকুয়াল টু 125 মাইনাস 60। তার মানে 125, 60, 120, 65টি। এটা আমাদের অ্যান্সার। যে শিক্ষার্থীবৃন্দ দেখো বুঝতে পারো নাকি? তাহলে প্রথম অংশটুকু আমার ওইটা 125টি অ্যান্সার হলো, আর পরের অংশটুকু আমার অ্যান্সার হলো কি 65টি। এখন আরেকটা মজার অঙ্ক করবো, একই অঙ্ক, সেম অঙ্ক, তোমরা একটু তারপরে এই অঙ্কটা দেখাই দিব। তোলা হয়েছে কি এই পাশে? আমি পিছিয়ে যাবো। জি স্যার, করা হয়ে হয়ে গেছে। গেছে। এখন এই অঙ্কটা অনেকটাই মজার অঙ্ক। 33-এর 1 নম্বর অঙ্কটা। এখানে বলতেছে একটি তালার 3টি রিং আছে, সেই 3টি রিং এর প্রত্যেকটিতে 15টি করে অক্ষর মুদ্রিত আছে। তো 3টি অক্ষরের একটি মাত্র বিন্যাসের জন্য তালাটি খোলা গেলে কতগুলো বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না? মনে করো যে তোমাদের যে 3টা তালার, এ একটা মনে করো যে রিং, আমি একটা চিত্র দিয়ে সবসময় দেখাই, একটা রিং, একটা রিং। এখন কথা হচ্ছে যে তুমি জানো মানে যে ওই তালাটার একটা বিন্যাসের জন্য খোলা যাবে, সে বিন্যাসটা মনে করো যে 3, 5, 6, এই একটা বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে, এই বিন্যাসের জন্য। এখন বলতে তাহলে কতগুলো বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না? কতগুলো বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু প্রত্যেকটা রিংয়ে আবার 15টি করে অক্ষর আছে, প্রত্যেকটা রিংয়ে 15টি করে অক্ষর আছে, সেক্ষেত্রে তোমরা সবসময় খেয়াল রাখবে, যেহেতু 15টি করে অক্ষর আছে, তাহলে এই ঘরটা এই আমি মনে রাখলাম 3, 5, 6 এর জন্য সে বিন্যাস হবে, মানে খুলে যাবে তালাটা। তাহলে এই যে ঘরটা বা এই রিংটাতে যেহেতু 15টা আছে, একটা রিংয়ে যে 15টা অক্ষর মুদ্রিত আছে, তাহলে এই ঘরটা পূরণ হতে পারে কিন্তু 15টি দ্বারা, 15টি অক্ষর দ্বারা কিন্তু এটা পূরণ হতে পারে। তুমি মনে করো যে একবার 1 বসালাম, তারপর একবার 2 বসালাম, তাও কিন্তু বসানো যায়, 3 বসালা, এরকম করে 15টি উপায়ে এই ঘরটা কিন্তু পূরণ করা যেতে পারে। তাহলে এই ঘরটা পূরণ করা যাবে কত উপায়ে? 15 উপায়ে। এখন কথা হচ্ছে যে এই ঘরটা কত উপায়ে পূরণ করা যাবে? তেমনই ভাবে 15 উপায়ে পূরণ করা যাবে, কারণ এই ঘরটায় যেহেতু দ্বিতীয় রিংয়ে 15টি অক্ষর আছে, দ্বিতীয় রিংয়ে যেহেতু 15টা এরকম অক্ষর আছে, সেক্ষেত্রে 15টা অক্ষর কিন্তু এখানে আসতে পারে, আসার সম্ভাবনা আছে। কারণ কি, প্রথম মনে করে 1 বসালা, 2 বসালা, এরকম করে এটাও বসতে পারে গুণ। এটা ঠিক তোমাদেরকে আমি দেখাইছিলাম যে এই গুণ টুন কেমন করে হচ্ছে। আমি তোমাকে দেখাইছিলাম যে আসলে গুণের যে যোজন বিধি আর যে গুণন বিধি যোগের, আমাদের গণনার যে গুণন বিধি আছে, আর একটা যে আমাদের যে যোজন বিধি আছে, এই গুণন বিধি কিন্তু কাজ করতেছে এই জায়গায় সবসময়। আমি যে বলছিলাম যে আমি মনে করি যে এখান থেকে, ঢাকা থেকে আমি প্রথমে টাঙ্গাইল যাব, এখন টাঙ্গাইল যেতে আমার 5টা পথ আছে, এখান থেকে আবার কুষ্টিয়া যেতে মনে করো যে তোমরা যারা দেখছো ক্লাসটা, আমার বেসিক ক্লাস, সেটা বুঝতে পারবে। আবার আমার কুষ্টিয়া যেতে 6টা রাস্তা আছে, তাই কত উপায় আমি যেতে পারবো। তেমন সেজন্য কিন্তু গুণ হয়ে চলে বিষয়গুলো, তোমাদেরকে আমি দেখাইছিলাম। তো যেহেতু এই ঘরটা পূরণ হতে আমার 15টা অক্ষর দ্বারা কিন্তু পূরণ করতে পারে, আমি 1, 2, 3 এরকম করে আসতে পারে। এই ঘরটা পূরণ করার ক্ষেত্রেও আবার কিন্তু 15টা অক্ষর ব্যবহার করতে পারি। তারপরে এই ঘরটা পূরণ করতে ক্ষেত্রেও 15টা অক্ষর ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমাদের মোট ক্যালকুলেশনটা হচ্ছে কত? এটা যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে আমাদের অ্যান্সার আসছে কত? 3375টি। তাহলে 3375। আমি ভাষাগুলো লিখলাম না, ভাষাগুলো তোমরা লিখে নিবে। তার মানে আমরা এখন লিখতে পারি
যে তাহলে এখন দেখো এতটি বিন্যাস হবে, কিন্তু এখানে এতটি বিন্যাস হবে, 3375 বিন্যাস হবে। এখন যদি একটা বিন্যাসের জন্য খুলে যায় তালাটা, তো কয়টার জন্য খুলবে না, তাহলে এখান থেকে এক বিয়োগ করলে আমাদের অ্যান্সার হয়ে গেল। কারণ এই বিন্যাসটার জন্য আমাদের কি হবে, খুলে যাবে। তাহলে আমরা এতগুলো বিন্যাস করতে পারবো। তো এতগুলো বিন্যাস থেকে যদি আমি একটা বিয়োগ করে দিই, তাহলে যতগুলো আমাদের খোলা যাবে না ততগুলো বিন্যাস পেয়ে যাব। কারণ আমার খোলা যাবে না কি, এতগুলো বিন্যাস করা যাবে, তার মানে একটাতে খোলা যাবে আর অন্যগুলো যেগুলো থাকবে সেটা খোলা যাবে না। তবে একটা বিয়োগ করে দিলে তাহলে আমরা কি পাবো, যে এগুলোতে বিন্যাস আমার খোলা যাবে না। তা আমি এখন লিখতে পারি যে সুতরাং যে এটা খোলা যাবে না। আমরা একটা কথা লিখতে পারি যে খোলা যাবে না। একটা ভাষাটা তোমরা লিখে নিও যে, তারপর আমি এখানে লিখলাম যে মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা সেটা হচ্ছে কত, 3375। তো যেহেতু একটি বিন্যাসের জন্য খোলা যাবে, যেহেতু একটি বিন্যাসের জন্য খোলা যাবে, সুতরাং খোলা যাবে না ইকুয়াল টু 3374 উপায়। এটা আমাদের অ্যান্সার। একটা ভাষাগুলো লিখতে পারো, প্রত্যেকটা ভাষাটা এমন না, এমন যে প্রত্যেকটা রিং এ 15টা করে অক্ষর আছে, জাস্ট একটু একটু লিখলেই হবে। আসলে আমাদের অঙ্কটাই মেন এখানে, এখানকার যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কটা আছে যে তুমি 2 লাইনে করো বা 3 লাইনে করো, অঙ্কটা করাটাই মেন এখানে। কারণ এখানে অঙ্কটা ভুলার সম্ভাবনা প্রচুর থাকে, একটা জিনিস ভালোভাবে না বুঝতে পারলে কিন্তু অঙ্কটা ভুলে যাবে। তো এতটুকু উপায়ে সেটা খোলা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দিয়ে আজকের আমি লেকচার শেষ, প্লাস এখানকার যে বিন্যাসের যে অধ্যায়টা ছিল সেই বিন্যাসের অধ্যায়টা আমি শেষ করে দিলাম। কারো কোনো যদি প্রবলেম থাকে, তাতে কারো যদি মনে হয় শেখার, আমাকে তোমরা পার্সোনালি বলতে পারবা, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে আমি বলবো ক্লাসে, বলতে পারো ক্লাসে যেহেতু সময় থাকে না, খুব কম সময় থাকে। এরপরে তো আমি দেখি অনেকে রেসপন্স করে না, বুঝে কি বুঝে না সেটাও আমি জানি না। তো তারপর কারো যদি ইচ্ছা থাকে এরপরে তোমরা শিখতে পারবে। তো আজকে বিন্যাস শেষ করে দিলাম, আগামী দিন থেকে সমাবেশ শুরু করব। তো আমি দেখি হয়তো বা জুমে ক্লাস নাও নিতে পারি, এখন থেকে তোমাদের ইতে দিয়ে দেবো, ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? ইউটিউবে দিয়ে দেবো। এবার একটা কথা বলে রাখি, তোমার যত সিলেবাস কমুক, তোমরা হয়তো মনে করতে পারো যে সিলেবাস অনেক কমবে, এখানে বাদ পড়তে পারে। তা আমার যতটুকু বিশ্বাস আছে এই অধ্যায় বাদ পড়বে না। কিছু কিছু ইম্পর্টেন্ট অধ্যায় আছে যেগুলো বাদ পড়ে না, ঠিক আছে? এখন জানি না কি করবে না করবে। তো তোমরা পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? যে অধ্যায় বাদ পড়ুক, পড়াশোনা চালিয়ে যাও। আর তোমরা সবাই যারা যারা অন্ততপক্ষে অ্যাটেন্ড করছো, তারা অন্ততপক্ষে তোমাদের রোল নম্বরটা লিখে দাও চ্যাট বক্সে, যে যে রেকর্ড আছে সেটা আমি পেয়ে যাব। এখন তোমাদের কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারো। স্যার আমাদের ক্লাসটা জুমে নিলেই ভালো হইতো। তোমরা জুমে ক্লাস তো করো না, তো তোমাদের আমি তো ইচ্ছা থাকে আমার জুমে ক্লাস নেবো। তুমি ক্লাস করো বলো তো? কয়েকজন হয়তো বা আমার বিশ্বাস যে অ্যাটেন্ড করে, প্লাস ভালোভাবে শোনে পড়াগুলো আমার। তাছাড়া তো দেখি যে অন্য স্টুডেন্টরা শোনে না। তাহলে কি করবো বলো? তা ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে আমি আগামী দিন ইনশাল্লাহ জমে নিব। যতগুলো অ্যাটেন্ড করছে করো, সমস্যা নাই, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তোমার তাবাসসুম তোমার নাম না? জি কত স্যার। ক্লাসে? শক্তি, তুমিও ছিলা তো? হ্যাঁ, শক্তি কই? শক্তি তো দেখতেছি না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।